হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সামনে আমি স্বপন বিশ্বাস। তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যারা উঠবে তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেসের অন্যতম একটা প্রসেস হচ্ছে জার্নাল এন্ট্রি করা। তোমরা সেমিস্টার 1-এ অবশ্যই পড়েছো কিভাবে একটা ইভেন্ট থেকে তোমাদের সেই ইভেন্টগুলোকে অর্থনৈতিক মাপকাঠিতে পরিমাপ করছো। সোজা কথা, ইকোনমিক ইভেন্টগুলোকে তোমরা ট্রানজ্যাকশন হিসাবে ট্রিট করে তার উপর ভিত্তি করে তোমরা কি করছো, যে ডকুমেন্ট তৈরি করছো, সোর্স ডকুমেন্ট তৈরি করছো, সেখান থেকে ভাউচার তৈরি করছো। সেই ভাউচারের উপর ভিত্তি করে পরবর্তী প্রসেস হচ্ছে জার্নাল এন্ট্রি করা। জার্নালটা কি? জার্নালটা হলো সেই প্রথম বই, অর্থাৎ ট্রানজ্যাকশন রেকর্ড করার প্রথম বই হচ্ছে জাবেদা বা জার্নাল। এখানে প্রতিদিনের যে যা ট্রানজ্যাকশনগুলো ঘটে থাকে সেগুলো ক্রোনোলজিক্যালি অর্থাৎ পরপর ডে টু ডে সেই ইভেন্টগুলোকে, সেই ট্রানজ্যাকশনগুলোকে এই বইতে লিপিবদ্ধ করা হয়। যেহেতু ট্রানজ্যাকশনগুলো প্রথম এই বইতে লিপিবদ্ধ করা হয়, সেই জন্য এই জার্নালে আরেকটা নাম কি, এই বুক অফ অরিজিনাল এন্ট্রি। এবং এখানে যে ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা হয় সেই রেকর্ডকে কী বলা হচ্ছে? এন্ট্রি। সেই জন্য সমস্ত রেকর্ড যা ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা হচ্ছে তাই হচ্ছে এন্ট্রি। তাহলে আমরা জার্নাল বলতে কি বুঝবো? যে দ্য ফার্স্ট বুক in which all transactions are recorded chronologically is called journal. বোঝা গেল? জার্নালে কিন্তু 5টা কলাম আছে। 5টা কলাম আছে। প্রথম কলামে কি আছে? ডেট। তারপরে কলামে কি হয়? পার্টিকুলার্স। তারপর কলামে কি হয়? এলএফ বা লেজার ফোলিও। তারপরে দুটো ঘর পরপর অ্যামাউন্টের ঘর। প্রথম ঘরকে বলা হচ্ছে ডেবিটের ঘর, দ্বিতীয় ঘরকে বলা হচ্ছে ক্রেডিটের ঘর। তোমরা অবশ্যই সেমিস্টার 1-এ পড়ে এসছো কীভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়। সেখানে নির্ধারণের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড আর একটা হচ্ছে মডার্ন মেথড। আমি ট্র্যাডিশনাল মেথডে গোল্ডেন রুল অনুযায়ী কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয় একবার তোমাদের মনে করিয়ে দিয়েই জার্নালে চলে যাব। দেখো, আমরা কি জানি যে অ্যাকাউন্টসকে দুই ভাগে ভাগ করা যায়। অ্যাকাউন্টসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল যেখানে বাংলায় বলা হচ্ছে ব্যক্তিক হিসাব, আর হচ্ছে ইমপার্সোনাল। আরেকটা হচ্ছে কি? ইমপার্সোনাল বা অব্যক্তিক। অব্যক্তিক। আবার ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল হচ্ছে সম্পত্তি সম্পর্কীয়, সম্পত্তি সম্পর্কীয়, এটা বাংলা। আর নমিনাল কি হচ্ছে? নমিনালকে বলা হচ্ছে নামিক, নামিক হিসাব। পার্সোনালকে বলা হচ্ছে ব্যক্তিক হিসাব, ইমপার্সোনালকে বলা হচ্ছে অব্যক্তিক হিসাব। আর অব্যক্তিক হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, আর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সম্পত্তি সম্পর্ক হিসাব, আর নমিনাল হচ্ছে নামিক হিসাব। এবার এইগুলোকে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়? পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট কাদের বলা হচ্ছে? যিনি গ্রহণ করেন। অ্যাকাউন্ট অফ রিসিভার ইজ টু বি ডেবিটেড। তাহলে কি হয়? যিনি গ্রহণ করেন। তাহলে অ্যাকাউন্ট অফ রিসিভার, RECEIVER
ইজ টু বি ডেবিটেড। যিনি গ্রহণ করেন কোনো কিছু জিনিস ব্যবসার কাছ থেকে, তিনিই হচ্ছেন ডেবিটেড রিসিভার। আর অ্যাকাউন্ট অফ গিভার, যিনি দেন, অ্যাকাউন্ট অফ গিভার যিনি দেন ইজ টু বি ক্রেডিটেড। তার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। পরবর্তী যাচ্ছি, কোনটা রিসিভার কোনটা গিভার, এক একটা ট্রানজ্যাকশান দিয়ে এগুলো পর্ব বলে যাচ্ছি। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে কি সম্পত্তি সম্পর্ক হিসাব, ব্যবসার সম্পত্তি। তাহলে সম্পত্তি কখনো বিক্রি হয়, কখনো কেনা হয়। সম্পত্তি যখন আসে অর্থাৎ কেনা হয়, কেনা ফলে যখন আসে, তাহলে অ্যাসেটস হুইচ কামস ইন ইজ ডেবিট। তাহলে কী হয়, তাহলে সম্পত্তি যখন আসে, তাহলে এখানে ডেবিট কাদের করা হচ্ছে, কাদের ডেবিট তাদের করা হচ্ছে যখন অ্যাসেটস কাম ইন, অ্যাসেট কামস ইন। এক্ষেত্রে ক্রেডিট কাদের করা হচ্ছে যখন অ্যাসেটস চলে যায়, অ্যাসেট গোজ আউট, অ্যাসেটস গোজ আউট। যখন অ্যাসেট বিক্রি হয়ে যায় বা দেওয়া হয় তখন হচ্ছে ক্রেডিট, তখন তাকে বলা হচ্ছে ক্রেডিট। যখন অ্যাসেটস বিক্রি করে চলে যাচ্ছে, বিক্রি করছি চলে যাচ্ছে, তখন সেই অ্যাসেটস অ্যাকাউন্ট তখন কী হয়, ক্রেডিট। নমিনালের ক্ষেত্রে এখানে কখন ডেবিট, তাহলে প্রত্যেক ট্রানজ্যাকশানে দুটি দিক থাকে। এই দুটি দিককে কী বলা হচ্ছে, ডাবল অ্যাকাউন্টিং সিস্টেম। একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। অবশ্যই ডেবিটের টোটাল অ্যামাউন্টটা ক্রেডিটের টোটাল অ্যামাউন্টের সঙ্গে মিলতে হবে। একটা ট্রানজ্যাকশানে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকতে পারে। যে ডেবিটের যদি একাধিক যদি ডেবিট হয়, মানে একাধিক যদি ক্রেডিট হয়, ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফলের সমষ্টি অবশ্যই বা যোগফল অবশ্যই সমান হতে হবে। এটাই ডাবল অ্যাকাউন্টিং সিস্টেমের নিয়ম। এক্ষেত্রে ডেবিট কি হচ্ছে, এখানে নামিক হিসাব, এখানে হচ্ছে আয় ব্যয়, এখানে হচ্ছে লাভ ক্ষতি এবং আয় এবং লাভ, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে নামিক হিসাব। তাহলে এখানে ডেবিট কখন হচ্ছে, ডেবিট সেই অ্যাকাউন্টে হচ্ছে যেটা হচ্ছে এক্সপেন্সেস অ্যান্ড লস, এক্সপেন্সেস অ্যান্ড লস, ব্যয় এবং ক্ষতি। ব্যয় এবং ক্ষতি হলে তার অ্যাকাউন্টে ডেবিট হয়। আর ক্রেডিট হয় কোন অ্যাকাউন্টে, যখন হচ্ছে ইনকাম এবং গেন, আয় এবং লাভ, আয় এবং লাভ। তাহলে আয় ব্যয় লাভ ক্ষতি এগুলোই হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। আয় এবং লস ক্ষতি হলে তার অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে, আয় এবং লাভ হলে তার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এই গোল্ডেন রুলটা আমরা সেমিস্টার 1-এ পড়েছি। এটা না জানলে, এটা যদি না ধারণা থাকে, অবশ্যই তোমরা কিন্তু জার্নাল এন্ট্রি করতে ব্যর্থ হবেই। আর জার্নাল এন্ট্রি না করতে পারলে পরবর্তী পদক্ষেপে যেটা আছে লেজার অ্যাকাউন্ট, সে লেজার অ্যাকাউন্টও ভুল হবে। আর লেজার অ্যাকাউন্ট ভুল হলে তারপরে যেটা আছে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু আর করা সম্ভব নয়। এবং ট্রায়াল ব্যালেন্স যদি করা সম্ভব না হয়, তার ট্রায়াল ব্যালেন্সের ফলে যে ফাইনাল অ্যাকাউন্টটা আছে সেই ফাইনাল অ্যাকাউন্টও করাও সম্ভব নয়, স্টেপ বাই স্টেপ। তাহলে এইসব অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই এই গোল্ডেন রুলটা বা ডেবিট ক্রেডিট নির্ধারণটা খুব সুন্দরভাবে তোমাদের করতে হবে। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টে এবার দেখো, এখানে ডেবিট যিনি গ্রহণ করছেন তিনি হচ্ছে তার অ্যাকাউন্টে ডেবিট, যখন যিনি কোনো দিচ্ছেন তার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি যখন আসে তার অ্যাকাউন্টে ডেবিট, সম্পত্তি যখন চলে যায় তার অ্যাকাউন্টে ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে তাই কোনো ব্যয় এবং ক্ষতি হলে সে তার অ্যাকাউন্টে ডেবিট হয়, যখন আয় এবং লাভ হয় তখন তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এর ওপর ভিত্তি করে আমরা এক এক করে জার্নাল করব। আজকের এই ভিডিওতে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জার্নাল করা। এইবার আমরা জার্নালের দিকে মনোনিবেশ করব এবং তোমরা
দেখতে থাকো জার্নালটা কিভাবে কি করা হয়। দেখো জার্নাল করতে গেলে কার বইতে করা হচ্ছে আগে তোমাকে লিখতে হবে ইন দ্য বুক অফ, ধরো মিস্টার এক্সে বই করা হচ্ছে, মিস্টার এক্স তিনি সোল প্রোপাইটার, এক মালিকি ব্যবসার মালিক, তিনি মালিক মিস্টার এক্স, তার বইতে এই জার্নাল এন্ট্রি করা হচ্ছে। এখানে লিখবো জার্নাল, JOURNAL, তারপর এখানে পরপর আমরা এবার কাটবো, 5টা কলাম করব। এখানে পরপর 5টা কলাম করব। প্রথম কলামটা কি? প্রথম কলামটা দেখো, এটা ডেটের ঘর, তারিখ। তারপর কলামটা কি? পার্টিকুলার্স, কি জিনিসটা বলছি, পার্টিকুলার্স, বিবরণ, যে লেনদেন করা হচ্ছে তা লেনদেন বিবরণটা এখানে লিখতে হয়। তারপরে ঘরটা কি করা হচ্ছে? লেজার ফোলিও, সংক্ষেপে লিখি LF। লেজার ফোলিও মানে কি? তার মানে এরপর জার্নালের পর লেজার করা হবে, এই লেনদেনটার জার্নালের কোন পাতায় নিয়ে যাওয়া হচ্ছে সেই পাতার নাম্বারটা এখানে লেখা হয়। তারপর দুটো পরপর অ্যামাউন্টের ঘর, দুটো পরপর অ্যামাউন্টের ঘর দিয়ে দিই, দুটো পরপর অ্যামাউন্টের ঘর, একটা হচ্ছে ডেবিটের অ্যামাউন্টের ঘর আর একটা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট ঘর। যে অ্যাকাউন্ট ডেবিট হবে সেইটা এই ঘরে ফেলবো, যে অ্যাকাউন্ট ক্রেডিট হবে এই ঘরে ফেলবো। আচ্ছা, এইবারে তোমার এইগুলো করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে জার্নাল যে গোল্ডেন রুলগুলো আমি এক্ষুনি শিখলাম সেইগুলো কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু সাধারণ যে ট্রানজ্যাকশনগুলো যে গোল্ডেন রুল আছে অবশ্যই পারবে। এমন কতগুলো ক্রিটিক্যাল জার্নাল আছে যেগুলো ডেবিট ক্রেডিট নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যায় ফেলে। এটা সেইগুলো আমরা একে একে পরপর আলোচনা করবো। আগে সরল দিকটা যাই, ট্রানজ্যাকশন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়, আস্তে আস্তে তার ক্রমশ গভীরে ঢুকবো। দেখা যাক কিভাবে আমরা জার্নালটা করছি। জার্নালটা করছি আগে দেখি ডেবিট ক্রেডিট নির্ধারণের মাধ্যমে। দেখো এখানে প্রথমে ডেট লেখা হয়, প্রপার তারিখ অনুযায়ী পরপর প্রতিদিনই কিন্তু এটা ডেটটা লেখা হয়। এই জন্য জার্নালকেই বলা হচ্ছে এ বুক অফ অরিজিনাল এন্ট্রি। এই বুক অফ অরিজিনাল এন্ট্রি যেহেতু এটা প্রথমে দিন অনুযায়ী পরপর এই প্রথম এই বইতে লেখা হয়। 1 নম্বর কী হতে পারে? ধরো মিস্টার এক্স ব্যবসা শুরু করছে, কি একটা ট্রানজ্যাকশন দিচ্ছে যে মিস্টার এক্স ক্যাশ নিয়ে অথবা ব্যাংকের টাকা দুটো নিয়েই কিন্তু ব্যবসা শুরু করছে। সেটার জন্য জার্নাল এন্ট্রি কীভাবে হচ্ছে দেখো আমি কীভাবে করছি। তাহলে একটা জার্নাল লিখছি, মিস্টার এক্স started a business with cash ধরি 2 লাখ and bank rupees 5 lakhs। আমাদের ব্যাংকে 5 লাখ টাকা আছে আর হাতে ক্যাশ আছে 2 লাখ টাকা। এই দুটো টাকা নিয়েই কিন্তু ব্যবসা শুরু করছে। আমরা বলেছি যে প্রত্যেক ট্রানজ্যাকশনে 2 বা ততোধিক অ্যাকাউন্টস কিন্তু ইনভলভ থাকে। এখানে দেখো কি কি অ্যাকাউন্টস ইনভলভ আছে, ডেবিটে কি আছে আর ক্রেডিটে কি আছে। দেখো দুটো অ্যাকাউন্ট আছে, যে মিস্টার এক্স বিজনেস স্টার্ট করছে, স্টার্ট করার জন্য কি করছে, সে টাকাও দিচ্ছে আবার ব্যাংকের মাধ্যমে টাকাও দিচ্ছে। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট আছে আর ব্যাংক অ্যাকাউন্ট আছে। ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট কী হয়? এটা হচ্ছে অ্যাসেটস। তাহলে একটা দিক হচ্ছে কি, একটা অ্যাকাউন্ট কী হবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আরেকটা কি, যেহেতু সে ব্যবসা স্টার্ট করছে টাকা দিয়ে
যে টাকাটা দিয়ে ব্যবসা স্টার্ট করছে সেটা হচ্ছে ক্যাপিটাল, সেটা আরেকটা অ্যাকাউন্ট কী হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দেখো তিনটে অ্যাকাউন্ট আছে, তিনটে অ্যাকাউন্ট হলে অবশ্য হয় দুটো ডেবিট না একটা ক্রেডিট, অথবা দুটো ক্রেডিট একটা ডেবিট হবে। এবারে গোল্ডেন রুলস অনুযায়ী দেখি কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট। এবারে দেখো মিস্টার এক্স যখন টাকাটা ব্যবসায় নিয়োগ করছে, তখন কী হয়, ব্যবসার ক্ষেত্রে কী আছে এটি বলে রাখি, এখানে যে কোনো ব্যক্তি কিন্তু নয়, এখানে যে ব্যবসা একটা নিজস্ব একটা ব্যক্তির মতো, তার একটা আলাদা সত্তা আছে, সেপারেট এন্টিটি আছে। ব্যবসায়ী যখন টাকা নিয়োগ করছে, সেই ব্যবসাদারের কাছে যিনি নিয়োগ করছেন, এক্স যখন নিয়োগ করছেন, তখন সেটা কী হচ্ছে ব্যবসার ক্ষেত্রে এই টাকাটা তার কাছে এলো। তার মানে কি ব্যবসায়ের ক্যাশ এবং ব্যাংক দুটোই এলো, তাহলে সম্পত্তি এলো। আর সম্পত্তি যখন আসে সেই অ্যাকাউন্টে তখন কী হয় ডেবিট। তাহলে ব্যবসার ক্ষেত্রে ক্যাশটা এলো সেটা হচ্ছে ডেবিট, ব্যাংকের ক্ষেত্রেও ক্যাশটা এলো সেটা হচ্ছে ডেবিট। আমরা গোল্ডেন রুলসে কী লিখেছি, সম্পত্তি ক্যাশ এবং ব্যাংক দুটোই সম্পত্তি যখন আসে হোয়াট কামস ইন সেটা হচ্ছে ডেবিট। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্টও ডেবিট হবে। আর ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্রেডিট কেন হচ্ছে না তিনি দিচ্ছেন, তাহলে ইনি তো দ্য গিভার, রিসিভার দ্য ডেবিট আর গিভার হচ্ছে ক্রেডিট। তাহলে এক্স তো এখানে তো ব্যাংকে দিচ্ছে, যিনি দিচ্ছেন কে এক্স দিচ্ছেন, কী হিসাবে ক্যাপিটাল হিসাবে দিচ্ছেন, তার ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং যিনি দেন তার অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট নির্ধারণ হয়ে গেল। তাহলে জানালে কীভাবে এটাকে আমি করব, তাহলে কোন তারিখে হলো ধরে নিলাম 1/1/2025 ও ব্যবসা শুরু করেছে। তার তারিখে লিখব 1/1/2025। কীভাবে এন্ট্রি করব, দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ডট 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 দিয়ে আমরা ডেবিট লিখব। আরেকটা ডেবিট আছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডট ডট ডট। এইবারে ক্রেডিটের ক্ষেত্রে কী লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট না, এখানে লেখা হয় না। তখন কি লেখা হয়, তখন এখানটা একটু সরিয়ে দিয়ে টু লেখা হয়, এটা নিয়ম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু ক্রেডিট যেটা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর জন্য ক্রেডিট লিখতে হয় না, তার জায়গায় টু আগে লিখতে হয়, সেটা লিখব কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ডেবিটের ঘরে ডেবিট যেগুলো আছে ডেবিটের ঘরে ফেলবো, লেজার ফলে কোন পাতা এখানে জানি না, এখানে এই মুহূর্তে লিখবো না, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে ধরি এখানে কত টাকা নিয়ে শুরু করেছে ক্যাশে 2 লাখ টাকা, ব্যাংকে কত আছে 5 লাখ টাকা, তাহলে তার ক্যাপিটাল কত 7 লাখ টাকা, বোঝা গেল। তাহলে এখানে লিখব 2 লাখ, এখানে লিখব 5 লাখ, আর এখানে লিখব 7 লাখ, বোঝা গেল। এইবারে আরেকটা কাজ আছে পার্টিকুলারসে, আমি যে অ্যাকাউন্ট তৈরি করলাম, ডেবিট ক্রেডিট নির্ধারণ করে টাকাগুলো ফেললাম, তার একটা বিবরণ দেওয়া দরকার আছে। সেই বিবরণটাকে কী বলা হচ্ছে, ন্যারেশন বা বিবৃতি। সেই ন্যারেশনটা শুরু করতে কীভাবে, বিং দিয়ে। অর্থাৎ কী ধরনের ট্রানজ্যাকশন করা হলো এই জার্নাল বই থেকে কিন্তু বোঝা যাবে। আমি যে একটা এন্ট্রি করে দিলাম, এন্ট্রিটা কার বেসিসে করা হলো সেটাকে তার একটা বিবরণ কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে এবং সেটা বিং দিয়ে শুরু করতে হবে। তাহলে কীভাবে লিখছি দেখো, ব্র্যাকেট দিচ্ছি, বিং, BEING, প্রত্যেকটা ক্ষেত্রে আগে বিং কথাটা যুক্ত হবে। তাহলে বিং, তাহলে কী লিখব, যে এক্স, ওই কথাটা লিখে দেবো, এক্স স্টার্টেড এ বিজনেস, এক্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক, ঠিক আছে, এইটুকু লিখে দিলাম। টাকাটা আমরা ওখানে আছে, এই জন্য আর বেসিসে লিখবো না, মানে ও ব্যবসা শুরু করেছে, এই ব্যবসা শুরু সংক্রান্ত এই লেনদেনটা হলো। তাহলে এই 1/1/25 যে লেনদেনটা এগেনস্টের যে জার্নাল এন্ট্রিটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবারে পরবর্তী যে ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশানের জন্য আবার ডেট ফেলে এইভাবে আমি পর
এন্ট্রিগুলো করতে থাকবো। এবং জার্নাল এন্ট্রি এইভাবে করতে 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 এটা জার্নাল এন্ট্রিকে মাসে হয়, আবার দেখা যাচ্ছে যে বছর শেষে করতে হয়, মাসের শেষে করতে হয়, যেভাবে ইচ্ছা। কিন্তু একটা সময় করার পর এই জার্নালে কিন্তু হয় ডেবিট দিক এবং ক্রেডিট দিকটা টোটাল যোগ করতে হয়, করে দেখাতে হয় কত টাকার আমার লেনদেনটা হলো, কত টাকার লেনদেনটা হলো এটাকে আমাকে তারপরে নির্ধারণ করতে হয়। তাহলে 1 তারিখে এইভাবে লেনদেন এটা হলো, ধরা যায় 2 তারিখে। এবারে আমি 2 তারিখে দিয়ে আছে 2/1/25, 2/1/25 এখানে কি করা হচ্ছে, আমি 2/1/25 দুটো লেনদেন দেখাচ্ছে, পারচেস নিয়ে 3টে লেনদেন দেখাচ্ছি। কেন মানুষ অনেকে ভুল করে যে কি করব, সেই ভুলটা কি হতে পারে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে লিখব পারচেসড গুডস worth rupees 50,000 গুডস। আবার লিখি ওই দিনেই ঘটলো পারচেসড মেশিনারি for rupees 2 lakhs, ধরা যাক 2 lakhs। বোঝা গেল? আরেকটা জিনিস বলেছে পারচেসড মেশিনারি from Y and Company for rupees 1 lakh। এই 3টে এন্ট্রি একসঙ্গে এন্ট্রি নাও দিতে পারে, কিন্তু এই পারচেস সংক্রান্ত একটা সমস্যা থাকতেই পারে, সেই জন্য এই 3টে এন্ট্রি লিখলাম 2 তারিখে ঘটলো। দেখো পারচেস গুডস ওয়ার্থ rupees 50,000, 50,000 টাকার মাল কিনেছে। তারপর হচ্ছে পারচেসড মেশিনারি ফর rupees 2 lakhs, 2 লাখ টাকার মেশিন কিনেছে। তারপর ফের বলা হচ্ছে পারচেস মেশিনারি ফ্রম ওয়াই অ্যান্ড কোম্পানি ফর rupees 1 lakh। কী সমস্যা হয়, কী বুঝতে সমস্যা হয় দেখো, আমি পরপর আলোচনা করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। দেখো পারচেস গুডস ওয়ার্থ rupees 50,000, এখানে মাল কিনেছে, কিন্তু কী ধরনের মাল কিনেছে এটা কিন্তু বলেনি। কিছু একটা গুডস কিনছে, তাহলে সম্পত্তি আসছে, তাহলে কি সম্পত্তি আসছে বলেনি। যখন নাম করবে না তখন নমিনাল অ্যাকাউন্ট কী হবে, খরচা করছে, তখন কিন্তু এখানে দুটো অ্যাকাউন্টস পাওয়া যাবে। আচ্ছা, ওখানে একটা, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এখানে দুটি অ্যাকাউন্ট পাচ্ছি, একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট পাচ্ছি, আর কি পাচ্ছি, ক্যাশ চলে যাচ্ছে। আরেকটা অ্যাকাউন্ট কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট পাচ্ছি। বোঝা গেল? দুটি অ্যাকাউন্ট পাচ্ছি। এখানে যদি গুডসের নাম পরবর্তী আসছে, গুডসের নাম দেওয়া, তাহলে গুডসের নাম দিতে হতো, তারপরে ক্যাশ অ্যাকাউন্ট হতো। তাহলে পারচেস অ্যাকাউন্ট, পারচেস মানে কি, টাকা খরচা, এক্সপেন্স হচ্ছে। তাহলে এক্সপেন্স আর লস এটা হচ্ছে তোমার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যেটা যা সেটা ডেবিট অ্যাকাউন্ট হয়। তাহলে সেই হিসাবে এটা কী হবে, ডেবিট। আর ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে সম্পত্তি এখানে কিন্তু আসছে। তাহলে সম্পত্তি যেটা আসে তার অ্যাকাউন্টে কী হবে, সেটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট। না, এখানে সম্পত্তি না, এখানে ক্যাশ চলে যাচ্ছে, সম্পত্তি তো আসছে না। মালটা কেনার ফলে কী হচ্ছে, ক্যাশটা আমার চলে যাচ্ছে, ক্যাশটা কী হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে ক্যাশটা হচ্ছে সম্পত্তি, আর যেটা সম্পত্তি চলে যায় তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তাহলে এখানে ক্যাশটা কী হবে, ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে এই 2 তারিখে কী হচ্ছে, তাহলে কী লিখব, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক টাকা, এখানে টাকা বলে দিয়েছে 50,000 টাকা, এখানে বলছে 50,000, এই সোজাসুজি আবার লিখব 50,000 টাকা। ন্যারেশনে এখন লিখছি না,
জাস্ট এই তিনটে অ্যাকাউন্টের তফাৎ বোঝাচ্ছি। দেখো এখানে পারচেস মেশিনারি ফর ₹2 lakhs, এখানে গুডসের নাম বলে দিয়েছে। তাহলে কি পারচেজ অ্যাকাউন্ট লিখবো না? যখন গুডসের নাম বলবে না তখন পারচেজ অ্যাকাউন্ট, মানে পারচেজ যদি করি, সেলসের ক্ষেত্রেও তাই, যখন গুডসের নাম বলবো না পারচেজ জায়গায়, যখন গুডসের নাম না বললে পারচেজ লিখছি, তখন গুডসের যার নাম না বললে তখন সেলস অ্যাকাউন্ট লিখতে হবে, সেটা পরে আসছি। তাহলে এখানে গুডসের নাম বলে দিয়েছে মেশিনারি, তাহলে পারচেসের জায়গায় তখন সেটা লিখবো কি মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে এখানে একটা মেশিনারি অ্যাকাউন্ট আছে, আর মেশিনারি অ্যাকাউন্ট খোলার পর কি ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে মেশিনারি কেনা হচ্ছে, সম্পত্তি আসছে, যখন সম্পত্তি আসে তখন তার অ্যাকাউন্টে কি হয় ডেবিট, তাহলে মেশিনারি আসছে, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। আর এখানে ক্যাশ চলে যাচ্ছে, সম্পত্তি চলে যাচ্ছে, যখন চলে যাবে তার অ্যাকাউন্ট তখন ক্রেডিট হবে। তাহলে পরবর্তী অ্যাকাউন্টের জন্য কি লিখব, দেখো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 2 লাখ। কত টাকা? 2 লাখ। 3 নম্বরে দেখো এখনও মেশিনারি কিনছে, দেখো পারচেসড মেশিনারি ফ্রম ওয়াই অ্যান্ড কোম্পানি ফর ₹1 lakh। আগেরটাও তাই, মেশিনারি কিনেছে, এখানে কিন্তু পার্টির নাম বলেনি, এখানে পার্টির নাম বলে দিয়েছে। যখন কোনো সম্পত্তি কেনা হবে, ক্যাশে কিনেছে কি ধারে কিনেছে কিছু বলছে না, ফর রুপিস বা ইন ক্যাশ যদি এখানে চলতো পারচেসড মেশিনারি ইন ক্যাশ ফ্রম ওয়াই অ্যান্ড কোম্পানি, তাহলে বলবো এটা ক্যাশে কিনেছে। এখানে কিন্তু ক্যাশে কিনেছে, এখানে কিছু বলেনি, এখানে বলেছে পারচেস মেশিনারি ফ্রম ওয়াই অ্যান্ড কোম্পানি। তাহলে এখানে ধরেই নিতে হবে যে মেশিনটা কিন্তু ধারে কেনা হচ্ছে, এখানে পার্টির কাছ থেকে বলা হয়েছে। নগদে কিনলে পার্টির নাম বলতে পারে, যদি নগদে কিনেছে বলে দেয় এবং পার্টির নামও দেয়, তখন ধরতে হবে এটা নগদে কিনেছে। কিন্তু এখানে নগদে কিনেছে কিনা বলেনি, কিন্তু ইন ক্যাশ সেটা বলেনি, শুধু পার্টির নামটা উল্লেখ করেছে। আগেরটা কিন্তু বলেনি, পার্টির নামও বলেনি, ক্যাশও বলেনি, তাহলে সেখানে ধরে নিতে হবে এটা ক্যাশে কিনেছে। এখানে কিন্তু পার্টির নাম বলেছে, ক্যাশে কিনেছে কিন্তু বলেনি, তখন সেটাকে ধরতে হবে এটা ধারে কিনেছে। তাহলে এখানে মেশিনারি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আছে, আর এটা হচ্ছে পার্টি অ্যাকাউন্ট, ওয়াই অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট হবে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট সম্পত্তি আসছে, সেটা আসছে তার অ্যাকাউন্ট ডেবিট, তাহলে সেই হিসাবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট লিখব। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু, মেশিনটা কে দিচ্ছে? ওয়াই অ্যান্ড কোম্পানি। যিনি দেন তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়, যিনি গ্রহণ করেন রিসিভার দ্য ডেবিট আর গিভার দ্য ক্রেডিট। তাহলে ওয়াই অ্যান্ড কোম্পানির কাছ থেকে পাচ্ছে, তিনি দিচ্ছেন, তাহলে লিখবো এখানে ওয়াই অ্যান্ড কোম্পানি। বোঝা গেল? এখানে তফাৎটা আমি একটু বোঝানোর জন্য পারচেস সংক্রান্ত আরও ক্রিটিক্যাল এন্ট্রি আছে, তোমাদের পরবর্তী ভিডিও এ নিয়ে আলোচনা করব। তোমাদের এই সংক্রান্ত কেননা জার্নালি একটা বিস্তারিত আলোচনা করেছি, এবং তার কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয় তোমরা সেমিস্টার 1-এ পড়েছো, এখানে তার রিক্যাপসুল করলাম, কারণ ওটা না জানলে তোমাদের জার্নাল এন্ট্রিটা ভালো করে করতে পারবে না। এবং দুটো ট্রানজ্যাকশন নিয়ে তোমাদের এখানে ব্যাখ্যা করলাম। এর পরেও আমরা পরবর্তী ভিডিওতে একটা ক্রিটিক্যাল ট্রানজ্যাকশন নিয়ে, যেখানে মানে সহজে কনফিউশন হয়ে যায় যে কী করব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রিটিক্যাল এন্ট্রি নিয়ে তোমাদের সামনে ভিডিওতে হাজির করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের জার্নাল এন্ট্রি নিয়ে আরেকটা আছে, সাব ডিভিশন অফ জার্নাল আছে। কেন যে জার্নালের সাব ডিভিশন কেন করা হচ্ছে? দেখা যাচ্ছে যে মিডিয়াম স্কেল যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে হিউজ ট্রানজ্যাকশন হয়, তখন কিন্তু একটা বই এই বইতে এইভাবে করতে করতে অনেকটা বড় হয়ে যায়, তখন কিন্তু কী হয় জার্নালের সাব ডিভিশনগুলো করে দেয়। তাহলে জার্নালের কি সাব ডিভিশনগুলো কী কী? 9টা সাব ডিভিশন আছে। সেই 9টা সাব ডিভিশন সম্বন্ধে এক্ষুনি আমি জাস্ট লিস্টটা জানবো, সেই লিস্টটা জেনে আজকের ভিডিওটা অবশ্যই শেষ করব। তোমাদের বলি যে ভিডিওটা শেষ করা তোমাদের বলি অবশ্যই তোমরা এই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই গুরুত্বপূর্ণ ভিডিও কীভাবে জার্নাল করতে, একটা ট্রানজ্যাকশন থেকে ক্রিটিক্যাল ট্রানজ্যাকশন থেকে জার্নাল করতে হয়, তোমরা অবশ্যই এই সাবস্ক্রাইব যদি না করো তা না হলে কিন্তু তোমরা ভিডিওটা মিস হয়ে যাবে, তোমাদের সামনে তাড়াতাড়ি উপস্থাপন হবে না। তোমরা যদি বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার বেশি বেশি পরিমাণে উৎসাহিত হবে ভিডিওটা করতে। এখন আসা যাক সাব ডিভিশন অফ জার্নাল।
দেখো সাবডিভিশনাল জার্নালগুলো 9টা সাবডিভিশন আছে। অত্যাধিক পরিমাণ ট্রানজ্যাকশন হওয়ার জন্য জার্নাল এরকম করতে থাকলে বড় হবে, সেই জন্য সাবডিভিশনাল জার্নালগুলো করা হয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে হেডিং কি, সাব ডিভিশন অফ জার্নাল, JOURNAL। তাহলে কি কি সাব ডিভিশন আছে? 1 নম্বর হচ্ছে ক্যাশ বুক। 1 নম্বর হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুকটা কী হয়েছে? টু রেকর্ড দ্য ক্যাশ ট্রানজ্যাকশন। ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করার জন্য ক্যাশ বুক করা হচ্ছে। ট্রানজ্যাকশন ক্যাশ বুক কেন করা হচ্ছে? ক্যাশ ট্রানজ্যাকশন করার জন্য ক্যাশ বুক করা হচ্ছে। তারপর কি করা হচ্ছে? পারচেস ডে বুক। পারচেস ডে বুক কেন করা হচ্ছে? টু রেকর্ড দ্য ক্রেডিট পারচেস। ধারে কোনো কেনা বেচা হলে, ধারে কোনো কেনা হলে তখন ধারে যখন কেনা হয় তখন সেই ট্রানজ্যাকশন করার জন্য, তখন সেই জার্নাল করার জন্য পারচেস ডে বুক মেনটেন করা হয়। 3 নম্বর হচ্ছে সেলস ডে বুক। সেলস ডে বুক টু রেকর্ড দ্য ক্রেডিট সেল। ধারে যখন বিক্রি করা হয় তার জন্য সেলস ডে বুক নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে কি পারচেস রিটার্ন বুক। পারচেস রিটার্ন এর আরেকটা নাম আছে, পারচেস রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড বুক। রিটার্ন আউটওয়ার্ড বুক কী জন্য আছে? টু রেকর্ড দ্য পারচেস রিটার্ন। বিক্রি কিনেছি, কিনে মাল ডিফেক্টের জন্য আমি যখন মাল ফেরত দিচ্ছি তখন সেটা হচ্ছে কোম্পানি যখন মাল ফেরত দিচ্ছে তখন পারচেস রিটার্ন বইয়ে বা রিটার্ন আউটওয়ার্ড বইয়ে নির্ধারণ এই এন্ট্রিটা দেওয়া হয়। তারপর হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন সেলস রিটার্ন অর রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড বুক। তাহলে যখন কোনো জিনিস বিক্রি করে কোম্পানি থেকে ঘরে যখন মাল ফেরত আসে তখন ফেরত দেওয়ার রেকর্ডটা সেলস রিটার্ন বুক বা রিটার্ন ইনওয়ার্ড বুকে দেওয়া হয়। তাহলে টু রেকর্ড দ্য সেলস রিটার্ন। টু রেকর্ড দ্য সেলস রিটার্ন। 6 নম্বরে যেটা হচ্ছে বিলস রিসিভেবল। বিলে কোনো জিনিসপত্র বিক্রি হয়, বিলের মাধ্যমে টাকা পাওয়ার ব্যাপার থাকে, তখন বিল রিসিভেবল, RECI, বিল রিসিভেবল। বিল রিসিভেবল বুক, তাহলে বিলের মাধ্যমে কোনো টাকা পাওয়ার ব্যাপার থাকলে তখন বিল রিসিভেবল বুক করা হয়। আর 7 নম্বর হচ্ছে বিলস পেয়েবল বুক। অর্থাৎ আমাদের টাকা যদি বিলের মাধ্যমে দেওয়া ব্যাপার হয় তখন সেটা হচ্ছে বিলস পেয়েবল বুকে চলে আসবে। আর 8 নম্বর হচ্ছে পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক খুচরো। অনেক সময় বড় বড় অ্যামাউন্টে হয়, ছোটো ছোটো অ্যামাউন্টে যখন লেনদেন কথা থাকে তখন সেটা পেটি ক্যাশ বুকে এন্ট্রি করা হয়। ছোটো ছোটো অ্যামাউন্ট 100 টাকা, 200 টাকা বা খুচরো অ্যামাউন্ট টাকা, যেখানে বড় বড় লক্ষ লক্ষ টাকা মানে হিউজ ট্রানজ্যাকশন হয়, সেখানে ছোটো ছোটো ট্রানজ্যাকশনগুলো সেই হিউজ ট্রানজ্যাকশনের মধ্যে ঢোকালে কেমন অসুবিধা হয়, সেই খুচরো ট্রানজ্যাকশনগুলো করার জন্য পেটি ক্যাশ বুক করা হয়। 9 নম্বর হচ্ছে সেটা হচ্ছে জার্নাল প্রপার। JOURNAL, জার্নাল প্রপার। এখানে কি হয়? জার্নাল প্রপার হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেগুলো ক্যাশে কোনো ট্রানজ্যাকশন হয় না। যেমন হচ্ছে রেসিডুয়াল অ্যাকাউন্টগুলো করা হচ্ছে, যেমন ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস, আউটস্ট্যান্ডিং
আউটস্ট্যান্ডিং, প্রিপেড এক্সপেন্সেস, ইটিসি। এই অ্যাকাউন্টগুলো কিন্তু জার্নাল প্রপারে নির্ধারণ করা হয়। তাহলে সাব ডিভিশনাল জার্নালগুলো এই 9টা। একটা হচ্ছে ক্যাশ বুক, 2 নম্বর হচ্ছে পারচেস ডে বুক, সেলস ডে বুক, পারচেস রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড বুক, সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক, পেটি ক্যাশ বুক, জার্নাল প্রপার। এইগুলো সাব ডিভিশন অফ জার্নালে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আরও টিপিক্যাল যে মানে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো নিয়েই অবশ্যই জার্নালগুলো করতে থাকবো। তারপরে ক্রমান্বয়ে সেলস ডে বুক, পারচেস ডে বুক, পারচেস রিটার্ন বুক এগুলো আমরা করতে থাকবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।